প্রধানমন্ত্রী বাজেট প্রণয়নে খুব সক্রিয় ভূমিকা নিয়েছেন, এটা সত্য বলেই মনে হয়। কারণ বাজেটটা বিএনপির যে ইশতেহার ছিল, গতকালকের বৈঠকে কিন্তু বিএনপির ইশতেহারের যে বিষয়গুলো ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন তার অনেকগুলোর আসলে প্রতিফলন আছে। তো সেটা আমার প্রশ্ন এটা না, প্রশ্ন হলো যে এগুলো আসলে বাস্তবায়ন হবে কি করে। যেমন রাজস্ব আদায়, শিক্ষা, সবগুলো ক্ষেত্রে খুব চমৎকার, কিন্তু বাস্তবায়নের পদ্ধতিটা আসলে সুন্দর করে বলা নাই। ওই জায়গাটাতে আমি প্রশ্ন করছিলাম। এখানে ভাই যেভাবে বললেন না যে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, কিন্তু মানুষের ত্রাহিতাহি অবস্থা, বিষয়টা এমন দাঁড়ায় যে জুলাই সনদ আর মানুষের ত্রাহিতাহি অবস্থা এই দুটা সাংঘর্ষিক, কিন্তু আসলে তো তা না, বরং মানুষের ত্রাহিতাহি অবস্থা থেকে উত্তরণের জন্যই কিন্তু আসলে জুলাই সনদ। দেখেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আজকে যদি 54 বছর হয়, প্রায় 54-53টা বোধহয় বাজেট, কম বেশি বাজেট প্রণয়ন হয়েছে। ফলে এই বাজেট দিয়ে যদি মানুষের ত্রাহিতাহি অবস্থা উত্তরণ করা যাইতো, বা বাজেটের আকার বাড়ায়া, না ভাই, যদি বাজেটের আকার বাড়ায়া বাজেটের শুধু কথা বলে তাহলে কিন্তু হইতো। কিন্তু আমরা সাংঘর্ষিক দেখাই না ভাই, বরং জুলাই সনদ এবং মানুষের বাস্তবতা দুইটা একত্রে করা উচিত। আমরা মানুষের বাস্তবতা নিয়ে কথা বলি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব, আমি জানি না আপনাদের দলের মুখপাত্র তিনি কিনা, ঘোষিত মুখপাত্র বোধহয় নাই আপনাদের, কিসের বিএনপির ঘোষিত মুখপাত্র আছে একজন। তো সালাউদ্দিন সাহেব যেভাবে বলেন আমাদের কাছে মনে হচ্ছে দৃশ্যত বাস্তবতা সালাউদ্দিন সাহেব দলের মুখপাত্র, কিন্তু তিনি একই সাথে তিনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বটে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি খুব উন্নতি হয়েছে ভাই? যতগুলো আপনি ডাটা দেখেন কোনো ডাটাই বলে না যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি হয়েছে। তো আমরা সংসদকে তো কার্যকর দেখতে চাই। জুলাই সনদ তো বাদই রাখলাম, সরকার হিসেবেও এই সরকার অনেকগুলো সংসদে ওনাকে প্রশ্ন করেন না কেন ভাই? এই সরকারের অনেকগুলো সংসদে ওনাকে আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্নবাণে জর্জরিত করেন না কেন? সেটাই সে ভূমিকা রাখছেন না, আপনাদের দল থেকে অনেক সিনিয়র মানুষ। তো আমাদের কথা কি, এই সরকার অনেক ভালো ভালো দিক আছে, বিশেষ করে চীন সফর যেটা হয়েছে এটা ঐতিহাসিক কাজ হয়েছে, হ্যাঁ। কিন্তু অন্যান্য যে একেবারে নিত্যদিনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলোর জন্য এই সরকারের মন্ত্রীদের পারফরমেন্সটা সত্যিকার অর্থে ঠিক আছে কিনা, প্রশ্নটা আসছে যে সংসদ ফাংশন হচ্ছে কিনা, তো মন্ত্রীরা করতে পারছেন কিনা বা করছেন কিনা এটা নিয়ে বিরোধী দল যে প্রশ্নগুলো করবে, সেই বিরোধী দল সেই প্রশ্নগুলো করে না। তো আমাদের কাছে আক্ষরিক সংসদটা বাস্তবায়ন হচ্ছে না। এখন জুলাই সনদ নিয়ে আমাদের কথাটা আমরা বারংবারই বলি, এখন আবার বলছি যে বিএনপিও হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও হ্যাঁ ভোটের পক্ষে শেষের দিকে এসে বলেছেন যে হ্যাঁ ভোট দেন, কিন্তু শেষে সালাউদ্দিন সাহেব বললেন কি যে আমরা এটাকে মেনে নিয়েছিলাম। ভাই যখন নির্বাচনের তফসিল হয়ে গেছে, হ্যাঁ, তখন তো এই নির্বাচনকে বা গণভোটকে মেনে না নিলে নির্বাচন দেবেন এই আশঙ্কা তো ছিল না। তখন বিএনপি সাহস করে বলতো যে না আমরা তখন হয়তো মেনে নিয়েছিলাম গণভোট না নিলে নির্বাচন দেবে না, তো এখন আমরা না ভোট দেন, তখন তো বলেন নাই, বরং বিএনপির প্রধান হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছেন। সেই গণভোটকে এখন একটা প্রতারণা বলা হচ্ছে। আমরা গণভোটের এটা বাতিল করি না, আমরা বলছি গণভোটের যে বিষয়গুলো 4.5-4টির যে বিষয় ছিল, 4টির মধ্যে 3.5টির সাথে আমরা একমত। ভাই আমি শেষ করে দেই, আমরা তো বাতিল করি নাই, সেটা ল্যাপস করে দিয়েছেন গণভোটের। এরপরে যেটা আসলো যে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ছিল। একটা হলো গুম প্রতিরোধ সংক্রান্ত কমিশনের যে অধ্যাদেশ ছিল, বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত 2টা অধ্যাদেশ ছিল, এরপরে হলো দুদক সম্পর্কিত অধ্যাদেশ ছিল। এই অধ্যাদেশগুলোকে ল্যাপস করে দেওয়া হলো। আমার ল্যাপস করার সমস্যা নাই, বিএনপিকে মানুষ ক্ষমতায় আনছে, অনেকগুলো ভোট পাইছেন, বিএনপি সে এখতিয়ার আছে, তাদের মতো তারা সরকার পরিচালনা করবেন, কারণ সরকার মানে যদি ভালো না হয় আমরা বিএনপিকে প্রশ্ন করব। কিন্তু এটাকে সংস্কার করে বা ভিন্ন একটা প্রস্তাব কেন আনা হলো না? ওই সংসদে বলো, ওই অধিবেশনে বলা হলো কি আমরা শীঘ্রই আনবো, এই অধিবেশন আনা হচ্ছে না, আবার পরের কোন অধিবেশন আনা হবে আমরা নিশ্চিত না। তার মানে অধিবেশন আনা সম্ভব না, এটা আসবে, আমার সুনির্দিষ্ট বলা হচ্ছে ভাই আসবে ভাই। আমরা খুবই আস্থা রাখতে চাই, কিন্তু আমাদের সামনে কি আমাদের মন্ত্রী শুনেন, আমাদের যারা আমরা খুবই আস্থা রাখতে চাই, কিন্তু আমরা দেখছি কি 90-এর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমাদের বাস্তবায়ন হয় নাই। কে করে নাই সেই প্রশ্ন আমরা এখন আর করে তিক্ততা বাড়াতে চাই না, কিন্তু হয় নাই। আমাদের বারংবার আমরা বাংলাদেশের মানুষ 71 হয়েছে, 90 হয়েছে, এই 2024 হইলো, এত কিছুর পরেও হয় না। আমি একটা উদাহরণ তো বারংবার দেওয়া যায়, ক্লাসিক্যাল উদাহরণ, যে বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত যে আইনটা, সেটা এই ব্যারিস্টার ইশতিয়াক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাইরে ভালো বলতে পারবেন, সেটা আমাদের মরহুমা বেগম খালেদা জিয়া তিনি অনুরোধ করলেন যেটা করেন আমরা সে করবো, সেটা কিন্তু পরবর্তী হয় নাই। ফলে কি আমরা আস্থা যে রাখবো, আস্থা রাখার মতো ওই তো আমাদেরকে আস্থা রাখার মতো সাহস দেয় না। তো সেজন্য আমাদের বিএনপির কাছে প্রত্যাশা ছিল, আমাদের প্রত্যাশা জাগার বড় এই কারণে যে এই সরকারের যিনি নেতৃত্ব দেন তিনি স্বয়ং ফ্যাসিবাদের অত্যাচারের শিকার, যিনি প্রত্যেকেই, এখানে আপনি কাকে বাদ দেবেন, ট্রেজারি বেঞ্চে যারা বসেন প্রত্যেকেই এটা অত্যাচারের শিকার। তো তারা এমন একটা সুযোগ কেন রেখে দিচ্ছেন
যে আবার কেউ অত্যাচারী হয়ে উঠতে পারে। আমরা বিশ্বাস করি ওনারা অত্যাচারী হয়ে উঠবেন না, ওনারা ফ্যাসিবাদ কায়েম করবেন না, কিন্তু আমাদের তো আইনগুলো ফকরগুলো তো বন্ধ করে দেওয়া উচিত, যে ইঁদুর হয়ে আমি ইঁদুর হয়ে ঢুকবো না, কিন্তু অন্য কেউ ইঁদুর হয়ে ঢুকে কিনা সেটা তো আমাদের রক্ষা করা উচিত। আমরা বিএনপির কাছে এই প্রত্যাশাটাই করি। সালে ভাই, বিএনপির প্রতি আমাদের প্রত্যাশা অনেক বেশি, আস্থা অনেক বেশি, আশা অনেক বেশি। এই বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ এবং বৈশ্বিক রাজনীতিতে প্রাসঙ্গিক করে রাখার জন্য বাংলাদেশে বর্তমান বিএনপি নীতিতে আমরা আস্থা রাখি। কারণ এর বিপরীতে যে জামাতের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তো সংসদেই কথা বলতে পারতেছে না। তারা কি দেশটা আমরা প্রত্যাশাই করি না, প্রত্যাশার বিএনপি নেতৃত্বের প্রতি বেশি, যেহেতু বেশি সেজন্য আপনাদের প্রতি আমাদের সমালোচনাটা বেশি। আমি আজকে আপনার মাধ্যমে এই শোর মাধ্যমে বলে রাখি যে জনগণের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এটা অবশ্যই উন্নয়ন করতে হবে, দ্রব্যমূল্যটা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে। মানুষের পেটে যদি ভাত না থাকে আর যদি নিরাপত্তা না থাকে ভাই, তাইলে আমার জুলাই সনদ মানুষে খাবো না, আবার অন্য কিছু মানুষে খাবো না। সেজন্য আমি একটা কথা শেষ বলি, আমার একটা বাচ্চা মেয়ে আছে 6 বছর বয়স, সে বাচ্চা মেয়েটাকে আমি স্কুলে দিছিলাম, সেখান থেকে তাকে আমি নিয়ে আসছি এনে আমার বাসার উপরে ছোট্ট একটা মাদ্রাসা, সেই মাদ্রাসায় দিছি। কারণ কি বলে, ভাই তুই পড়াশোনা, আমার মেয়ের কাছে তুই পড়াশোনা শেখ আর না শেখ, আমার মেয়েটা নিরাপদ থাকুক। ভাই এই প্রশ্নের বাস্তবতা না, এই বাস্তবতা হাসিনার আমলে আমরা পাই নাই। এই নিরাপত্তাটা ইউনূস সরকারের আমলে পাই নাই বলে দুর্বল সরকার। এখন এই বিএনপি সরকার যারা এত ভোট পাইলেন, সালাউদ্দিন সাহেবের মতো এত স্মার্ট মানুষ, এখনো কি আমি নিরাপত্তা পাবো না? এই নিরাপত্তা পাওয়ার আমি অধিকার কেমন নাই? এটা তো কে দেবে আমার বাচ্চারা? কেন আমি স্কুলে পড়াতে পারি না? এটা এই সরকারের কাছে আমার প্রশ্ন করবো না আমি?